হাই ইয়াং ম্যান, ভেরি ভেরি নাইস টু মিট ইউ। ধ্রুব উত্তরে নিজেও হাসে, মাথা নত করে ঠোঁট চেপে হেসে আবার তাকালো। কিছুই যেন এই মুহূর্তে এখানে হচ্ছে না, যেন রাকিবকে দেখে তার নাকে ঘুষি বসাতেও ধ্রুবর একটুও ইচ্ছে হচ্ছে না। সেরকম ভাবভঙ্গি নিয়েই ধ্রুব হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো। উত্তরে বলল, থ্যাংক ইউ। ফাইলগুলো থেকে কিছু পেলেন? সৌরভ ছেলের দিকে মাথা তুলে তাকালেন। ধ্রুব এত স্বাভাবিকভাবে কথা বলছেটা কি করে? ধ্রুবর আচরণ ছবিদার ঠেকলো না। রাকিব হাতের উন্মুক্ত ফাইলের দিকে চেয়ে বলল, বড়সড় গন্ডগোল তো আছে, যা পেয়েছি তাতেই জেল 100%। বাকি যা চেক করেছি তার তো বোনাস, ইউ নো। বলেই রাকিব চোখ টিপে হাসলো। ধ্রুব গা ছাড়া ভঙ্গিতে সোফায় বসলো, পায়ের উপর পা তুলে অভদ্রের ন্যায় পা নাড়াতে নাড়াতে দুহাত সোফার হাতলে রেখে রাকিবের দিকে চেয়ে বলল, জেল? গুড ওয়ার্ড। আচ্ছা, মন্ত্রী মানুষের জেল আদৌ হতে দেখেছেন কখনো? আপনি যে আগে সরকারের পা চাটতেন তাদেরকেও দেখেছেন? তাদের কারো কোনো কারণে জেল হয়েছে? ওসব জেল নয়, নতুন মোড়কে জাস্ট একটা হাওয়া বদল আমাদের জন্যে, রাইট? ধ্রুবর পা নড়ছে। রাকিব ধ্রুবর নাড়ানো পায়ের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আবার ধ্রুবের দিকে তাকালো। ধ্রুব রাকিবকে দাঁড়িয়ে থাকতে দেখে আচমকা বড্ড বিনয় নিয়ে তড়িঘড়ি করে বলল, আরে দাঁড়িয়ে আছেন কেন? বসুন, জাস্ট হ্যাভ এ সিট। রাকিবের মেজাজ গরম হচ্ছে ধীরে ধীরে, অথচ ধ্রুবের ঠোঁটে অসভ্যের ন্যায় একটা হাসি। সেই হাসি দেখে গা পিত্তি জ্বলে যাচ্ছে রীতিমতো। রাকিব আলগোছে সোফায় বসলো, তারপর নিজে বিশ্রীভাবে বলল, বড্ড উচ্চ ধ্রুব, এত বিশ্বাস ভালো নয়। তারপর নিজের মুখটা ধ্রুবের দিকে এগিয়ে এনে ফিসফিস করে বলল, মিডিয়াকে খবরটা আমি পাচার করেছি। জেল নাকি হাওয়া বদল তা তো দেখতেই পারবে সামনে, ওয়েট। বলে ক্রুড় হাসলো রাকিব। ধ্রুব উত্তরে দাঁত ঠোঁটে চেপে মাথা নিচু করে হেসে আবার তাকালো। ও রীতিমতো হেসে উড়িয়ে দিল রাকিবের কথাগুলো। তাদের কথার মধ্যে দুদকের টিম মেম্বারদের একজন এসে রাকিবের কানে কিছু বলল। স্যার, এই ছেলের সম্পর্কে কিছু পাওয়া যায়নি। রাকিব রেগে তাকালো ওই মেম্বারের দিকে। শিট, সমস্ত প্ল্যান ভেস্তে গেছে। সে ধ্রুবর দিকে চেয়ে দাঁত খিচিয়ে বলল, অন্যায় করে প্রমাণও লুটপাট করে ফেলেছ দেখছি। ধ্রুব উত্তরে হাসলো। তার হাসি ছিল এবার ভিন্ন। ও সোফা থেকে হাত দুটো সরিয়ে একটা কুশন নিয়ে সেটি কোলের উপর রেখে আরাম করে বসে বড় একটা শ্বাস টেনে বলল, করতে হয় স্যার। আশেপাশে কিছু কুত্তার বাচ্চাগুলো আছে না, ঘেউ ঘেউ করে কানের পোকা নাড়ানোর জন্য সবসময় বসে থাকে। সো সিলি না? রাকিবের মুখটা ধ্রুবর গালি শুনে অপমানে লাল হয়ে গেল। চুপচাপ উঠে দাঁড়ালো সোফা থেকে, ধ্রুবর দিকে চেয়ে বলল, শীঘ্রই দেখা হচ্ছে কোর্টে। সারা জীবন জেলে তো দিতে পারবো না, কিন্তু হয়রানি তো করবই। গুড বাই। বলেই সামনের পুলিশের দিকে চেয়ে কিছু একটা ইশারা করে চোখে সানগ্লাস লাগিয়ে বেরিয়ে গেল সদর দরজা দিয়ে। পুলিশ কর্মচারী সৌরভের দিকে চেয়ে নিচু গলায় বলল, স্যার, যেতে হবে। সৌরভ বড় করে শ্বাস ফেললেন। ট্রিনা এবার এগিয়ে আসলেন সৌরভের দিকে, অস্থির গলায় পুলিশগুলোর দিকে চেয়ে বললেন, উনি একদম যাবে না। তোমাদের টাকা দিয়ে রাখে কেন? কিছু করতে পারছো না তোমরা? পুলিশ কর্মচারী গলাটা একটু নিচু করে বলল, সরি ম্যাম, মিডিয়া জেনে গেছে পুরো ব্যাপার। এখন চাইলেও কিছু করার নেই আমাদের হাতে। ট্রিনা বহু কষ্টে কান্না আটকে রেখেছিল। সৌরভ উঠে দাঁড়াতেই সে দৌড়ে সৌরভের কাছে গেল, বলল, বারবার বলেছিলাম মন্ত্রীপদ ছেড়ে বিজনেসের হাত লাগান। এখন কি হবে? আমার এই দুনিয়ায় কেউ নেই সৌরভ। তুমিও চলে গেলে আমি একা হয়ে যাব। সৌরভ আলগোছে ট্রিনার মাথায় হাত বুলিয়ে বললেন, ফিরবো আমি, ফিরে কিছু মানুষকে জবাই করব, খেতো না। বলে সাদা পাঞ্জাবি ঠিকঠাক করে পুলিশকে বললেন, চলো। সৌরভ ধ্রুবের দিকে একবার চেয়েই চোখ সরিয়ে আগে আগে হাঁটা ধরলেন। সৌরভ চলে গেলেন পুলিশের গাড়ি করে। সৌরভ যেতেই ট্রিনা এবার ধ্রুবের দিকে এগিয়ে গেল। ধ্রুব তাকিয়ে ছিল সদর দরজার দিকে। ট্রিনা এসে সোজা ধ্রুবের সামনে দাঁড়িয়ে গেল, অধৈর্য ভঙ্গিতে বলল, ধ্রুব প্লিজ, তোমার বাবাকে নিয়ে আসো। তার জন্য যা কিছু দরকার করো, যা ইচ্ছা তাও তাকে প্লিজ নিয়ে আসো। তোমার কাছে হাত জোর করছি আমি। ধ্রুব টিনার দিকে তাকালো। তার এবার অস্বস্তি হচ্ছে। এই মহিলাকে এসে দু চোখে দেখতে পারে না, সেটা উনিও জানেন। তাই নিজেও কখনো আগ বাড়িয়ে ধ্রুবর সামনে আসেননি। তবে আজ তার কথাগুলো ধ্রুবকে অস্বস্তি দিচ্ছে। ধ্রুব উঠে দাঁড়ালো সোফা থেকে। ট্রিনা আবারও বলল, ভালো লয়ার আছে আমার কাছে ধ্রুব, তুমি বললে আমি যোগাযোগ। ধ্রুব ট্রিনার কথা থামিয়ে দিল। চোখ তুলে একবারের জন্য ওই মহিলাকে না দেখে তীব্র অস্বস্তি নিয়ে স্রেফ বলল, আমি দেখছি, আপনি চিন্তা করবেন না। বলে এক মুহূর্তে দাঁড়ালো না।
বেরিয়ে গেল বাড়ি থেকে। ট্রিনা সেখানটায় সোফায় হেলে বসে পড়ল। আজ ঠিক গুনে গুনে 2 দিন পর যুব সেক্রেটারি রাহুলকে সাথে নিয়ে পপুলার ব্যাংকে এসেছে। ব্যাংকে ঢুকতেই ব্যাংকের ম্যানেজার দ্রুত এগিয়ে গেল। ধ্রুব স্যার, আপনি কোনো দরকার? ধ্রুব আশেপাশে চোখ ঘুরিয়ে দেখলো কর্মচারীরা বারবার আর চোখে ওর দিকে তাকাচ্ছে। ধ্রুব চোখে চোখ পড়তে দ্রুত লুকিয়ে নিচ্ছে নিজেদের নজর। ধ্রুব মনে মনে হাসে, এখানে সবাই বিক্রি হয়ে গেছে। ধ্রুব সবার থেকে দৃষ্টি সরিয়ে ম্যানেজারের দিকে তাকিয়ে বলল, কোক আনান, কথা বলি কিছুক্ষণ। ধ্রুবর বলা এটুকু শুধু কতগুলো শব্দ ছিল না, বরং আতঙ্কিত বোম ছিল। ম্যানেজারের গলা যেন শুকিয়ে এলো, তবে সে হাসি মুখে বলল, জি জি, আসুন, ওই রুমটায় বসি। এই ছোটন, 2 ক্যান কোক, 2টা প্যাটিস নিয়ে আয়। আসুন ধ্রুব স্যার। ধ্রুব নির্বিকার হেঁটে চলল। ম্যানেজার তাকে নিয়ে একটি ঘরে ঢুকলো। ঘরটিতে ঢোকার পর ধ্রুব পায়ের উপর পা তুলে বড় শ্বাস ফেলে শরীর স্ট্রেচিং করতে করতে ঘরটাকে একটু ভালোভাবে দেখে নিল। তারপর চেয়ারে বসতে বসতে ম্যানেজারের দিকে না চেয়েই বলল, রোলেক্সের ঘড়ি কবে থেকে পড়া শুরু করলে ওসমান? ব্যাংকের ম্যানেজার ওসমানের কথা শোনা মাত্রই তাড়াহুড়ো করতে করতে ঘড়ির দিকে তাকিয়ে হাতটা আড়াল করার চেষ্টা করলো। ফাঁকা ঢোকিলে বলল, সবই আপনার দয়া ভাই। ধ্রুব স্রেফ হাসলো। রুমটা ভালো করে দেখতে দেখতে জবাব দিল, দয়া, ভালো বলেছ কিন্তু। ওসমান ঢোকিলে আজকে ধ্রুবকে কিছুই স্বাভাবিক লাগছে না। সৌরভী আমিন জেলে যাওয়ার পর ধ্রুব প্রথম দিনেই এসেছিল ব্যাংকে। তার সেদিনের কথা বলার ভঙ্গিমা আর আজকে কথা বলার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আজ যেন অন্য এক ধ্রুব। ওসমান সেভাবেই দাঁড়িয়ে রইল, তীক্ষ্ণ চোখে ধ্রুবর মতিগতি বোঝার চেষ্টা করছে আপাতত। কিছুক্ষণের মধ্যে একটা ছেলে কোক এবং প্যাটিস এনে রাখলো। ধ্রুব কোকের বোতল খুলে সেটাতে চুমুক দিল। কোকের ঠান্ডা তরল তার গলায় ঢালতে ঢালতে হঠাৎ বলে উঠল, ওসমান, আমাকে 1 মাস আগের 11 তারিখের সিসিটিভি ফুটেজটা একটু দেখাও তো। কষ্ট করে এলাম, সিনেমা দেখে যাই, কি বলো? সিনেমা? সোজা 11 তারিখের? ওসমান একটু হকচকিয়ে গেল। ধ্রুব কি কোনোভাবে সব জেনে গেছে? না, জানবে কিভাবে? জানার কোনো চান্সই নেই। ওসমান শিওর হওয়ার জন্য আবার মাথা সামনে এনে জিজ্ঞেস করলো, জি স্যার। ধ্রুব ওসমানের চোখের দিকে তাকালো। তীক্ষ্ণ চোখে ওসমানের চোখ দেখতে দেখতে বলল, 11 তারিখ সিসিটিভি ফুটেজ লাগবে আমার, এনে দাও। ওসমান রুমাল দিয়ে কপালের ঘাম মুছলো। তারপর কম্পিত গলায় বলল, জি স্যার, আনছি। ওসমান বলল এবং দ্রুত বেরিয়ে গেল। রাহুল তখন আরাম করে পেটিস খাচ্ছিল। ধ্রুব খাওয়ার মচমচ শব্দে কিছুটা বিরক্ত হয়ে তার দিকে তাকালো এবং বলল, খেতে এসেছো নাকি এখানে? খাওনি জীবনে এগুলো? রাহুল খাবার খাওয়া থামিয়ে কিছুটা ভ্যাবলার মতো ধ্রুবের দিকে তাকিয়ে বলল, স্যার, জেলে যাওয়ার পর আমাদের উপর দিয়ে রোলার কোস্টার যাচ্ছে স্যার। আজকে একটু রিল্যাক্স আছি, একটু খেয়ে নেই প্লিজ। ধ্রুব চোখ উল্টে হতাশ হয়ে শ্বাস ফেললো এবং ছোট করে শ্বাস ফেলে বলল, ঠিক আছে, গেল। কিছুক্ষণ পর ওসমান সিসিটিভি ফুটেজ ল্যাপটপে নিয়ে হাজির হলো। ধ্রুব আরাম করে ফুটেজ দেখতে বসে। 11 তারিখের সকাল থেকে ট্রেনে ভিডিও দেখে যায়। দুপুরের টাইমে আসতেই হুট করে ভিডিও ক্র্যাক হয়ে গেল। ওসমান বাঁকা হাসলো মনে মনে। চান্দু, এবার কি করবে? ওসমান মুখটা বড্ড দুঃখী বানিয়ে বলল, শিট, ভিডিও ক্র্যাক হয়ে গেছে স্যার। আমাদের কাছে তো এটার আর এক্সট্রা মেমোরি নেই। ধ্রুব রাগার ভান করে চেঁচিয়ে বলল। শিট, এখন কি হবে? ওসমানও ঠোঁট উল্টে তাকালো ধ্রুবর দিকে। ধ্রুব ওই মুখের দিকে চেয়ে হঠাৎ ওর ডান চোখটা টিপে হেসে বলল, ডোন্ট ওরি, আমার কাছে ওর এক্সট্রা ফুটেজ আছে। বলে পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করে ল্যাপটপে লাগালো। ওসমানের চোখ বড় হয়ে গেল। পেন ড্রাইভ? এটা তো হারিয়ে গিয়েছিল। ধ্রুব কোথায় পেল? ওসমানের মেরুদণ্ড দিয়ে যেন একটা শীতল স্রোত চলে গেল। তাদের ব্যাংকের মধ্যেই কেউ ধ্রুবের সাথে হাত মিলিয়েছে। কে করেছে এই গাদ্দারি? হঠাৎ করে বুকের মধ্যে যেন একটা কঠিন চাপ অনুভব করতে লাগলো। সামনে যা হবে ভাবতেই গলাটা শুকিয়ে গেল। ধ্রুব ফুটেজে দেখলো 11 তারিখের দুপুরে বিরোধী দলের মন্ত্রী কামরুল ব্যাংক অফিসে এসেছে। সঙ্গে দলবল। ওসমান ওদের রিসিভ করেছে। ওদের দলের একজন লোক ব্যাংকের সকল কর্মচারীর হাতে লুকিয়ে টাকার বান্ডিল তুলে দিচ্ছে। ওসমানের মুখে হাসি লেগেই আছে। তারপর ওসমানের হাতে কয়েক বান্ডিল টাকা তুলে দিতেই ওসমান একটা ফাইল এগিয়ে দিল কামরুলের দিকে। ফাইলটা দেখেই ধ্রুব নিজের মোবাইল বের করে একটা ফটো দেখিয়ে ওসমানকে বলল, দেখো তো ওসমান, এই ফাইলটা আমার বাপের হারানো ব্যাংকের সেই ফাইল কিনা? ওসমান ভয়ে হেলে পড়ে দেয়ালের ওদিকে। দেয়াল হাতে চেপে আতঙ্ক নিয়ে ভয়ার্ত চোখে ধ্রুবের দিকে তাকায়। ধ্রুব এবার রেগে মেগে উঠে দাঁড়িয়ে চেয়ার থেকে চিৎকার করে বলে, কুত্তার বাচ্চা, তুই গাদ্দারি করস আমার বাপের লগে?
মাস শেষে কম টাকা নিস? তোর টাকার নিচে শালার বাচ্চা তোরে পুঁতে রাখবো আমি, ধ্রুব। শো। বাকি কথা বলার আগেই ওসমান রীতিমতো মাটিতে শুয়ে ধ্রুবর পা চেপে ধরে কেঁদে ফেলে। মাফ করে দেন স্যার, আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন। আমি নিজে কোর্টে সাক্ষী দিব। ইয়ামিন স্যারের পক্ষে আপনি যা বলবেন আমি তাই করব। আর অমন ভুল হবে না স্যার, আজকের মতো মাফ করে দেন। ধ্রুব ব্যাংক থেকে বের হয়ে এসেছে। আকাশের দিকে এক ঝলক তাকিয়ে লম্বা করে শ্বাস টানলো নিজের ভিতর। অনেক দিন পর একটু খোলা হাওয়া শ্বাসনালীতে পৌঁছালো যেন। রাহুল তার পিছনে এসে দাঁড়ালো। এতদিন পর রাহুল একটু স্বস্তির শ্বাস ফেললো, বলল, আল্লাহ আপনার উপর রহম করুক স্যার। আজকে বাসা গিয়ে লম্বা ঘুম দিব, কালকে তো আদালতের শুনানি। ধ্রুব আকাশের দিকে চেয়ে রইল। জবাবে সময় নিয়ে বলে উঠল, কিছু শেষ হয়নি এখন, অনেক কিছু এখনো বাকি রাহুল। লেটস সি। রাহুল ব্রু কুচকায়। তার মুখায়াবে একটু সন্দেহ ফুটে উঠল। কিছুটা ভাবনা মনে রেখে বলল, মানে আর কি করবেন আপনি এখন? ধ্রুব মৃদু হাসলো। হাসির মধ্যে কিছু একটা তো অবশ্যই ছিল। ধ্রুব আকাশ থেকে চোখ সরিয়ে সামনে তাকালো। শার্টের মধ্যে ঝুলিয়ে রাখা সানগ্লাস এক হাতে চোখে লাগিয়ে স্রেফ বলল, বলে দিলে তো ক্লাইম্যাক্স ফিল করতে পারবে না, সো। রাহুল দুদিকে মাথা নাড়ালো। ধ্রুব স্যার ঠিক বলেছে। ধ্রুব বাইকের দিকে এগোচ্ছে। রাহুল সেটা দেখে বলল, আপনি বাড়ি যাবেন স্যার? ধ্রুব বাইকের দিকে এগোতে এগোতে আঙুলের ডগায় বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে জবাব দিল, ইয়া, বাড়ি, মাই ওয়ান অ্যান্ড অনলি হোম। রাহুল হেঁটে চলা ধ্রুবর সুডোল পিঠের দিকে চেয়ে হেসে কৌতুক গলায় বলল, অদিতি ভাবি। ধ্রুব মুচকি হেসে বাইকে উঠল। হাত দিয়ে হেলমেট মাথায় গলিয়ে নিয়ে হ্যান্ডেল ধরে ইঞ্জিন চালু করতে করতে বলল, দিন দিন চালাক হয়ে যাচ্ছ রাহুল। রাহুল মাথা চুলকে হেসে বলল, কাদের সাথে থাকি দেখতে হবে না? ধ্রুব হাসলো। তার হাসিতে কিছুটা নস্টালজিক অনুভূতি ছিল। হেলমেট মাথায় লাগিয়ে বাইকের ইঞ্জিন চালু করে শো আওয়াজে বেরিয়ে গেল নিজের পার্সোনাল হোমের উদ্দেশ্যে। অদিতি ধ্রুবকে মেসেজ পাঠিয়েছিল কয়েকটা, কিন্তু এখনো তার একটারও রিপ্লাই আসেনি। অস্থির অদিতি তার পড়ার টেবিল থেকে উঠে বিছানায় অস্থিরভাবে এলোমেলো ভঙ্গিতে পুরো রুমময় পায়চারি করে যাচ্ছে। ধ্রুবকে অদিতির এক বিন্দুও বিশ্বাস নেই। সেদিনের পর না ফোন, না কোনো টেক্সট, কিচ্ছু নেই। কি করছে, কোথায় যাচ্ছে, কি ভাবছে, কিছুই জানতে দেয়নি অদিতিকে। ও কল দিলেও কলটা রিসিভ করার ফুরসত তার নেই। এদিকে টেনশনে ওর মাথা ফেটে যাওয়ার উপক্রম। ধ্রুব ইয়ামিন। অদিতি নিজে আস্ত এক টেনশনের বস্তা নিজের ইচ্ছায় মাথায় তুলেছে। রাগ লাগছে ভীষণ। অদিতির এসব ভাবনার মধ্যে হঠাৎ ওর ফোনে মেসেজ এলো না, রিপ্লাইয়ের বদলে ডাইরেক্ট কল এলো। ধ্রুবর কল। অদিতি দ্রুত কল রিসিভ করলো। কানে ধরে দ্রুত গলাতে অস্থিরতা নিয়ে বলল, ধ্রুব, কোথায় আপনি এখন? ঠিক আছেন তো? কল দিলি কল ধরেন না, মেসেজ দিলি সিন করেন না, কি করছেন, কোথায় যাচ্ছেন, কিচ্ছু জানেন না। ধ্রুব হেলমেট খুলে বাইকের হ্যান্ডেলে ঝুলিয়ে তৃপ্তির হাসি ঠোঁটে ঝুলিয়ে ফোনে কানে নিয়ে বলল, রিল্যাক্স অদিতি, আই এম কমপ্লিটলি ফাইন। অদিতি স্বস্তির শ্বাস ফেললো। ধ্রুব এবার ফুরফুরে মেজাজ নিয়ে বলে উঠল, আইসক্রিম নাকি কফি ডেট, হুইচ ওয়ান উড বি প্রেফারেবল ফর মাই লেডি? আচমকা এত ঝামেলার মধ্যে ধ্রুবর এমন কথাতেই অদিতি ব্রু কুচকে ফেললো। ডাকলো। ধ্রুব। ওপাশ থেকে ফিরতি জবাব এলো। হুম। অদিতি কিছুটা সন্দেহ নিয়ে বলল, আপনি ঠিক আছেন তো? ওপাশ থেকে এবারেও ঠোঁট চেপে হেসে জবাব এলো, অ্যাবসলিউটলি, কমপ্লিটলি, টোটালি। অদিতি এবার আরো সন্দেহ হলো। ধ্রুব তো এতটা ফুরফুরে মেজাজের কখনো কথা বলে না। অদিতি ব্রু বাঁকিয়ে প্রশ্ন করলো, ধ্রুব, আপনার কথার টোন বদলে গেল কেন হঠাৎ? ধ্রুব জবাবে বড় একটা নিঃশ্বাস নিজের মধ্যে টেনে নিয়ে অন্যরকম গলায় বলল, I don't know, but I am feeling like a sky. Some feelings is just killing me, অদিতি। নিচে এসে একটা শক্ত হাঁক দিলে মেবি আই উইল বি ফিল বেটার। অদিতি ফোনের ওপাশে কিছুক্ষণ চুপ করে থাকলো। বুকের ধুকপুক বেড়ে যাচ্ছে। অস্থির তন মন রুহ। অধরে হাসি ফুটলো অযথায়। ধ্রুবর এমন স্বরে কথা বলা সে খুব কমই শুনেছে। ওর কণ্ঠের এই অতিরিক্ত ভারী টোন তার হৃদয়ের কোথাও যেন একটা বড় সড়ো কাঁপন ধরিয়ে দিয়েছে। অদিতি কিছুক্ষণ চুপ থেকে নিচু গলায় বলল, নিচে দারোয়ান আছে। ধ্রুব ভ্রু বাঁকালো। চোখ দুটো একটু সুকুঞ্চিত করে বলল, সো হোয়াট? অদিতি এক হাতে ওনার কোনা চেপে ধরে শ্বাস ফেলে। অপ্রস্তুত গলায় বলল, যদি যেতে না দেয়? বলে চোখ খিচে ফেললো। ধ্রুব এবার ব্রু কুচকে ফেললো। পরপর ফোন কানে চেপে মাথাটা নামিয়ে নিঃশব্দে হেসে ফেললো। হাসি থামিয়ে ব্রু বাঁকিয়ে কথা বলে কৌতুক করে, তাই দারোয়ান আছে?
দিন দিন চূড়ান্ত লেভেলে দুষ্ট হয়ে যাচ্ছ। তোফাজ্জল হায়াতের ভদ্র সভ্য মেয়ে, তুমি কিন্তু এত ভোলা নও। আই নো। ধ্রুব সুযোগ পেলেই বাবাকে টেনে আনে। বোঝা যাচ্ছে ভবিষ্যতে খুব ভালো জামাই সে হবে না। অদিতি ঠোঁট ফুলিয়ে কপট রাগ দেখিয়ে বলল। মোটেও না, মিথ্যা জানেন আপনি। ধ্রুব এবার ভীষণ অবাক হওয়ার ভান করলো, সামান্য চেঁচিয়ে বলল। ও আচ্ছা। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে থেমে থেমে অদিতিকে লজ্জায় ডুবিয়ে অ্যাক্টিং করে বলে গেল। ধ্রুব, ধ্রুব, বিয়ের পর আপনার সব হুডি আমার হয়ে যাবে। তারপর থেমে ব্রু কুচকে। এসব কে বলেছিল সেদিন? অদিতি লজ্জায় মুখে ওড়না চেপে ধরেছে। ছি, এসব কথা সেদিন না বললে কে পেটাতো অদিতিকে? এখন লজ্জা পাচ্ছে। ধ্রুব কত বড় ফাজিল ছেলে সেটা এখন হাড়ে হাড়ে বুঝছে অদিতি। ও লজ্জায় মুখ লুকিয়ে ফেললো। এক হাতে মুখের অর্ধেকটা হাত দিয়ে ঠেকে মিনমিন করে বলল। আমি বলিনি এসব। ধ্রুব হাসলো আর লজ্জা দিল না টেলিফোনের অপর পাশের প্রেমিকাকে। হালকা স্বরে বলল। ওকে, মেনে নিলাম বলনি, এখন নিচে আসো, আই অ্যাম ওয়েটিং। তারপর ধ্রুব আর এক মুহূর্ত দেরি করলো না, ফোন কেটে দিল। এখন কল না কাটলে এই মেয়ে কথা ঘোরাতেই থাকবে। অদিতি ফোনের স্ক্রিনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। ঠোঁটের কোণে হাসি, পেটে বাটারফ্লাই উড়ছে যেন, যা সে থামানোর চেষ্টা করছিল কিন্তু পারছিল না। লজ্জায় দুহাতে মুখ ঢেকে নিল। ইস, প্রেমে পড়া কতটা সুন্দর এক অনুভূতি। ইস ইস ইস। ওর মুখ ঢেকে হাসির শব্দ ঘুমন্ত তানিয়ার কানে যেতেই ও কম্বল মাথার উপর থেকে সরিয়ে পড়ল। প্রেমের জোয়ারে ভাষা আমার রুমমেট, লাইট নিভিয়ে যা, আমি ঘুমাবো। অদিতি মুখ থেকে হাত সরিয়ে পেছনে তাকালো। তানিয়া চোখ বন্ধ করে আছে, কিন্তু ঠোঁটের কোণে সেই দুষ্ট হাসিটা ঠিকই লেগে আছে। অদিতি লজ্জা পাওয়া বন্ধ করে মুখ চোখ স্বাভাবিক করার চেষ্টা করলো। আলমারি খুলে একটা নীল রঙার শাল বের করলো, মাথায় ওড়না দিয়ে শাল দিয়ে পুরো গা ঢেকে নিল। একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিল। গালে একটু লালচে আভা ফুটে উঠেছে, লাজুকতা পুরো মুখে জুড়ে। একটা গভীর শ্বাস নিল, নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। বেরিয়ে যাবে তার আগে পেছন ফিরে সামনে ব্যাগে কাজল আর লিপস্টিক দেখে কি মনে করে পিছিয়ে এসে কাজল চোখে লাগালো। গোলাপি রঙের লিপস্টিক হালকা করে ঠোঁটে দিয়ে দিল। আয়নায় নিজেকে একবার দেখে নিয়ে তারপর লাইট নিভিয়ে নিচে নেমে গেল। দারোয়ান ওকে দেখেই সহাস্যে দরজা খুলে দিল। অদিতি অপ্রস্তুতভাবে তার দিকে তাকালো। পরপর তার পকেট থেকে 1000 টাকা উকি দিতেই যা বোঝার বুঝে গেল ও। প্রেম করার জন্য মন্ত্রীর ছেলে ঘুষ দেয়া নেয়া করছে আজকাল। ধ্রুব তখন রাস্তার ধারে একটা ল্যাম্প পোস্টের নিচে দাঁড়িয়েছিল, নেভি ব্লু হুডি পরে। তার দুই হাতে ছিল দুটো আইসক্রিম কোন। অদিতি ধীর পায়ে এগিয়ে গেল, ধীর পায়ে একটু ইতস্তত করে প্রেমিকের পাশে গিয়ে দাঁড়ালো। পাশে অদিতির অস্তিত্ব উপলব্ধি করে ফিরে তাকালো ধ্রুব। অদিতি হাতের আইসক্রিমের দিকে ইশারা করে জিজ্ঞেস করলো। ঠান্ডায় আইসক্রিম খাচ্ছেন, জ্বর উঠবে আবার। ধ্রুব এক দৃষ্টিতে চেয়েছিল অদিতির দিকে, জবাব এলো ভারী গলায়। উঠলে উঠবে, কেয়ার করবে তখন দায়িত্ব পালন করা এখন থেকেই শেখো তোফাজ্জল। অদিতি সঙ্গে সঙ্গে ধ্রুবকে থামিয়ে দিয়ে বলল। আমার বাবার সঙ্গে আপনার কোন জন্মের শত্রুতা একটু বলবেন? সব কিছুতেই বাবাকে টানতেই হয় আপনার। ধ্রুবর চোখ মুখ বদলে গেল, বড় আফসোস নিয়ে বলল। তোমার বাবাই তো আমার সব সমস্যার মূল। তিনি আমাদের মেনে নিলেই আরও 1 মাস আগে তুমি আমার বউ হয়ে যেতে। তারপরে এই 1 মাস আমরা একই রুম শেয়ার করতাম, একই টাওয়েল, একই বারান্দা, অ্যান্ড অবভিয়াসলি একই হুডি, অ্যান্ড ফাইনালি একই বেড। আবার সেই এক হুডির লজ্জা। অদিতির চোখ বড় বড় হয়ে গেল। ধ্রুবর কথার মাঝখানে সে দ্রুত বাড়িয়ে বলা ধ্রুবকে থামিয়ে দিয়ে বলল। হয়েছে, বুঝেছি, আর বলা লাগবে না। ধ্রুব চোখ টিপে হাসলো, এক হাতে আইসক্রিম অদিতির হাতে ধরিয়ে দিল, বলল। খাও। অদিতি গাল ফুলিয়ে আইসক্রিম ধরলো। আইসক্রিম খেতে খেতে ধ্রুবর দিকে তাকিয়ে দেখতে পেল এতক্ষণ আইসক্রিম খাওয়া বাদ দিয়ে ধ্রুব কেমন অন্যরকম চোখে তাকিয়ে রয়েছে। অদিতি আইসক্রিম খেতে খেতে বলল। কি দেখেন, আইসক্রিম গলে যাচ্ছে আপনারটা। ধ্রুব উত্তরে ঠান্ডা গলায় বলল। ইউ নো অদিতি, শেয়ারিং ইজ কেয়ারিং। অদিতি ব্রু কুচকালো। মানে? ধ্রুব এক মুহূর্ত দেরি করলো না, দ্রুত নিজের আইসক্রিম অদিতির হাতে ধরিয়ে দিয়ে ওটা নিজে নিয়ে নিল। অদিতির হাতে ধ্রুবর আস্ত না খাওয়া আইসক্রিম নিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। ধ্রুব এসবের ধার ধারে না। এক কামড়ে আইসক্রিম খেয়ে চোখ বন্ধ করে একদম তৃপ্তির শ্বাস ফেললো। তারপর চোখ খুলে ব্রু বাঁকিয়ে বলল। তোমার আইসক্রিমের ফ্লেভার জোস, একটা লিপস্টিক স্মেলও পাচ্ছি।
অদিতি লজ্জায় মুখ অন্য পাশে সরিয়ে ফেলল। ধ্রুব বুঝতে পেরেছে অদিতি সেজে এসেছে আজ। লজ্জায় আর তাকালো না ধ্রুবর দিকে। ধ্রুব সার্ফ লজ্জা দেখলো, কিন্তু মুখে কিছু বলল না। আইসক্রিম খেতে খেতে অদিতির দৃষ্টি একটা গাছড়ার দোকানে আটকে গেল। অদিতি চেয়ে রইল সেখানে। ধ্রুব চুপচাপ ওর মুখের অভিব্যক্তি লক্ষ্য করলো, ওর চোখে দৃষ্টি লক্ষ্য করে পেছনে তাকালো। তারপরই যা বোঝার বুঝে গেল, তাকলো ও।